আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি পদ্মা টিভি 24 নিউজের আজকের আয়োজনে। শুরুতেই সংবাদ শিরোনাম। প্রথমেই জানিয়ে দিব, এদিকে সন্ধ্যায় সরাসরি ভাষণ দিলেন শেখ হাসিনা। যে কোনো মুহূর্তে জরুরি অবস্থা জারি হতে পারে বাংলাদেশে। অবশেষে ঝোপ বুঝে কোপ দিল আওয়ামী লীগ। এবার জানিয়ে দেব, শেখ হাসিনার মনের আশা পূরণ। ভারতের আদালতে শেখ হাসিনার মামলা। শেখ হাসিনার পক্ষে চূড়ান্ত সিদ্ধান্ত নিল ভারত। মাইনাস হয়ে যাবে বিএনপি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। গতকাল সন্ধ্যার পর জাতির উদ্দেশ্যে সরাসরি ভাষণ দেন শেখ হাসিনা। তার বক্তব্যের মূল সুর ছিল দেশের বর্তমান পরিস্থিতি, রাজনৈতিক অস্থিরতা এবং সম্ভাব্য ভবিষ্যৎ সংকটকে কেন্দ্র করে। তিনি স্পষ্টভাবে ইঙ্গিত দেন যে দেশের পরিস্থিতি এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে যে কোনো সময় জরুরি অবস্থা জারি হতে পারে। তার এই বক্তব্যে একদিকে যেমন সতর্কবার্তা ছিল, অন্যদিকে ছিল রাজনৈতিক প্রতিপক্ষ এবং সাম্প্রতিক ঘটনাগুলোর কঠোর সমালোচনা। ভাষণের শুরুতেই তিনি দেশের সামগ্রিক পরিস্থিতিকে সংকটের প্রাথমিক ধাপ হিসেবে উল্লেখ করেন। তার মতে এটি কেবল একটি সাধারণ রাজনৈতিক অস্থিরতা নয়, বরং এমন একটি পরিস্থিতির সূচনা যা ধীরে ধীরে আরও গভীর সামাজিক এবং অর্থনৈতিক বিপর্যয়ে রূপ নিতে পারে। তিনি বলেন, মানুষ সামনে শুধু অন্ধকারই দেখবে না, বরং এমন এক বাস্তবতার মুখোমুখি হবে যেখানে দৈনন্দিন জীবনযাত্রা আরও কঠিন হয়ে উঠবে। তিনি বিদ্যুৎ সংকটের প্রসঙ্গ টেনে আনেন এবং প্রশ্ন তোলেন, যেখানে তিনি নিজে দেশের প্রতিটি ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার দাবি করেছিলেন, সেখানে আজ কেন দীর্ঘ সময় ধরে বিদ্যুৎ থাকে না। তিনি উল্লেখ করেন, দেশের বিভিন্ন অঞ্চলে এমন পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে 24 ঘণ্টার মধ্যে দীর্ঘ সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকে। এই বিষয়টি তিনি বর্তমান ব্যবস্থাপনার ব্যর্থতার উদাহরণ হিসেবে তুলে ধরেন। একই সঙ্গে তিনি খাদ্য, জ্বালানি এবং কৃষি খাতের সংকট নিয়েও কথা বলেন। তার বক্তব্যে উঠে আসে, আজ দেশে তেল, চাল এবং সার নিয়ে যে সংকট তৈরি হয়েছে তা দেশের জন্য একটি বড় ধরনের চ্যালেঞ্জ। তিনি বলেন, এসব ক্ষেত্রে অন্য দেশের ওপর নির্ভরশীলতা বেড়ে যাওয়া দেশের আত্মমর্যাদা এবং অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য উদ্বেগজনক। এই নির্ভরশীলতা কেন তৈরি হল, সে প্রশ্নও তিনি উত্থাপন করেন। রাজনৈতিক প্রসঙ্গে এসে তিনি বিএনপির সমালোচনা করেন। তার ভাষায়, বিএনপি বর্তমানে মানুষের কাছে নানা প্রতিশ্রুতি দিচ্ছে, কিন্তু এগুলো বাস্তবসম্মত নয় এবং সময় ক্ষেপণের একটি কৌশল মাত্র। তিনি বলেন, এই ধরনের প্রতিশ্রুতির মাধ্যমে তারা শুধু রাজনৈতিক বিভ্রান্তি সৃষ্টি করছে এবং জনগণের মূল্যবান সময় নষ্ট করছে। তিনি আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে আহ্বান জানান যেন তারা এসব কথায় বিভ্রান্ত না হয় এবং নিজেদের লক্ষ্য থেকে বিচ্যুত না হয়। তার বক্তব্যে আরও একটি গুরুত্বপূর্ণ দিক ছিল আওয়ামী লীগের ভবিষ্যৎ ভূমিকা। তিনি বলেন, দেশের কোটি কোটি মানুষ এখন অপেক্ষা করছে দলটির পুনরায় শক্তভাবে ফিরে আসার জন্য। তার মতে, আওয়ামী লীগ তার নিজস্ব শক্তি, সংগঠন এবং আদর্শের মাধ্যমে আবারও দেশের নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে সক্ষম হবে। তিনি দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং বলেন, এই সময়ে বিভক্তি বা দুর্বলতা প্রদর্শনের কোনো সুযোগ নেই। সাম্প্রতিক ঘটনাগুলোর প্রসঙ্গ তিনি তার বক্তব্যে তুলে ধরেন। বিশেষ করে এবি জুবায়ের এবং মোসাদ্দেকের ওপর হামলার ঘটনাকে তিনি সাজানো নাটক হিসেবে উল্লেখ করেন। তার দাবি, এসব ঘটনা পরিকল্পিতভাবে তৈরি করা হয়েছে যাতে একটি নির্দিষ্ট গোষ্ঠী রাজনৈতিক সুবিধা নিতে পারে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের আলোচনার কেন্দ্রবিন্দুতে আসতে পারে। তিনি সতর্ক করে বলেন, এসব ঘটনাকে অযথা প্রচার করা বা সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা ঠিক হবে না। তার মতে, এতে করে যারা এসব ঘটনাগুলো সাজিয়েছে তারাই লাভবান হবে। বরং তিনি সবাইকে আহ্বান জানান দেশের বাস্তব সমস্যাগুলোর দিকে নজর দিতে এবং সেগুলোর সমাধানে সচেতন ভূমিকা রাখতে। তার ভাষণে বারবার উঠে আসে দেশের বর্তমান সংকটের গভীরতা এবং ভবিষ্যতের অনিশ্চয়তা। তিনি বলেন, এই পরিস্থিতি থেকে উত্তরণ সহজ হবে না এবং এজন্য সবাইকে প্রস্তুত থাকতে হবে। একই সঙ্গে তিনি দলীয় নেতাকর্মীদের দৃঢ়তা ও ধৈর্য বজায় রাখার উপর গুরুত্ব দেন। সবশেষে তার বক্তব্যে একটি স্পষ্ট বার্তা ছিল, দেশ একটি সংকটময় সময় পার করছে এবং এই সময়ে রাজনৈতিক বিভ্রান্তি, গুজব বা আবেগপ্রবণ সিদ্ধান্ত পরিস্থিতিকে আরও খারাপ করতে পারে। তিনি সবাইকে বাস্তবতার ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান এবং বলেন, দেশের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এগিয়ে যেতে হবে।
এই পুরো ভাষণে তিনি যে বিষয়গুলো তুলে ধরেছেন তা মূলত দেশের বর্তমান রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামাজিক বাস্তবতার একটি চিত্র তুলে ধরে। তার বক্তব্যে একদিকে যেমন সতর্কতা ছিল, অন্যদিকে ছিল নিজের দল ও সমর্থকদের জন্য দিক নির্দেশনা। ভারতের আদালতে শেখ হাসিনাকে ঘিরে একটি বিচারিক ইস্যু সামনে আসার সম্ভাবনা নিয়ে নতুন করে রাজনৈতিক আলোচনা শুরু হয়েছে। এই প্রেক্ষাপটে বিভিন্ন পর্যায়ে একটি ধারণা তৈরি হয়েছে যে ভারতের পক্ষ থেকে একটি চূড়ান্ত সিদ্ধান্তের দিকে এগোনো হচ্ছে। এই পরিস্থিতি শুধু একটি ব্যক্তিকে ঘিরে নয়, বরং বাংলাদেশের সামগ্রিক রাজনৈতিক ভারসাম্যের উপরও প্রভাব ফেলতে পারে এমন একটি ধারণা আলোচনায় উঠে এসেছে। এই প্রেক্ষাপটে বলা হচ্ছে, যদি বিষয়টি ভারতের আদালতে আনুষ্ঠানিকভাবে ওঠে, তাহলে আদালত বিভিন্ন ধরনের সিদ্ধান্ত দিতে পারে। একটি সম্ভাব্য দিক হতে পারে বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে শেখ হাসিনার রাজনৈতিক অবস্থান এবং ভবিষ্যৎ ভূমিকা নিয়ে স্পষ্টতা তৈরি করা। আদালতের সিদ্ধান্তের মাধ্যমে তিনি দেশে ফিরে রাজনীতি করতে পারবেন কিনা, কিংবা রাজনৈতিক নেতৃত্বে সক্রিয় থাকতে পারবেন কিনা, এসব প্রশ্নের একটি কাঠামোগত উত্তর আসতে পারে। এর ফলে দীর্ঘদিন ধরে চলা অনিশ্চয়তার অবসান ঘটতে পারে। এমন পরিস্থিতিতে আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়েও আলোচনা সামনে এসেছে। ধারণা করা হচ্ছে, শেখ হাসিনা এবং তারেক জয়ের নেতৃত্বে দলটি পুনর্গঠনের একটি প্রক্রিয়া শুরু হতে পারে। এই পুনর্গঠন কেবল সাংগঠনিক নয়, বরং রাজনৈতিক কৌশলগত দিক থেকেও গুরুত্বপূর্ণ হতে পারে। একটি শক্তিশালী নেতৃত্বের অধীনে দলকে পুনরায় সক্রিয় করা এবং নতুন বাস্তবতার সঙ্গে খাপ খাওয়ানো, এই দুই দিকেই গুরুত্ব দেওয়া হতে পারে। অন্যদিকে বিএনপিকে ঘিরেও একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের কথা বলা হচ্ছে বর্তমান পরিস্থিতিতে দলটি একটি চাপে রয়েছে এবং তাদের রাজনৈতিক অবস্থান দুর্বল হয়ে পড়েছে। এই প্রেক্ষাপটে তারেক রহমানের দেশ ত্যাগের বিষয়টি একটি বড় পরিবর্তন হিসেবে উল্লেখ করা হচ্ছে। তার দেশ ছেড়ে যাওয়া এবং পদত্যাগের ফলে বিএনপির নেতৃত্বে একটি শূন্যতা তৈরি হয়েছে এমন ধারণা প্রকাশ করা হচ্ছে। এই অবস্থায় বিএনপির ভবিষ্যৎ কার্যক্রম এবং রাজনৈতিক অবস্থান নিয়ে প্রশ্ন উঠছে। নেতৃত্বের এই পরিবর্তন দলটির সাংগঠনিক শক্তিকে প্রভাবিত করতে পারে এবং তাদের রাজনৈতিক কার্যক্রমে স্থবিরতা তৈরি করতে পারে এমন একটি বিশ্লেষণ সামনে এসেছে। ফলে রাজনৈতিক প্রতিযোগিতার ক্ষেত্রে একটি একতরফা পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কাও আলোচনায় উঠে এসেছে। এছাড়া অ্যাকশন টু অ্যাকশন বা সরাসরি পদক্ষেপ নেওয়ার একটি ধারণাও এই প্রেক্ষাপটে উল্লেখ করা হচ্ছে। এর মাধ্যমে বোঝানো হচ্ছে যে রাজনৈতিক ঘটনা প্রবাহ এখন দ্রুত পরিবর্তিত হচ্ছে এবং সিদ্ধান্তগুলো দ্রুত নেওয়া হচ্ছে। এই ধরনের অবস্থায় রাজনৈতিক দলগুলোর জন্য সময় নিয়ে কৌশল নির্ধারণ করা কঠিন হয়ে পড়তে পারে। আরও একটি গুরুত্বপূর্ণ দিক হল পর্দার আড়ালে কাজ করা শক্তিগুলোর ভূমিকা নিয়ে আলোচনা। বলা হচ্ছে, যে পদ্ধতিতে পূর্বে একটি দলকে রাষ্ট্রক্ষমতা থেকে সরানো হয়েছিল, একই ধরনের কৌশল অন্য দলের ক্ষেত্রেও প্রয়োগ করা হতে পারে। এই ধারণা অনুযায়ী রাজনৈতিক পরিবর্তনগুলো কেবল দৃশ্যমান ঘটনাগুলোর মাধ্যমে নয়, বরং অদৃশ্য প্রভাব এবং পরিকল্পনার মাধ্যমেও ঘটছে। এই প্রেক্ষাপটে বিএনপির ক্ষেত্রেও একই ধরনের একটি পরিস্থিতি তৈরি হতে পারে এমন আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। যদি এমনটি ঘটে, তাহলে দলটির রাজনৈতিক অবস্থান আরও দুর্বল হয়ে পড়তে পারে এবং তাদের কার্যক্রম সীমিত হয়ে যেতে পারে। এটি কেবল একটি দলের জন্য নয়, বরং দেশের সামগ্রিক রাজনৈতিক ভারসাম্যের জন্যও একটি গুরুত্বপূর্ণ বিষয়। সব মিলিয়ে বর্তমান পরিস্থিতিতে একটি বিষয় স্পষ্টভাবে উঠে আসে যে বাংলাদেশের রাজনীতি একটি সংবেদনশীল এবং পরিবর্তনশীল সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। ভারতের আদালতে সম্ভাব্য বিচারিক প্রক্রিয়া, আওয়ামী লীগের পুনর্গঠন, বিএনপির নেতৃত্বে পরিবর্তন এবং পর্দার আড়ালের শক্তিগুলোর ভূমিকা, এই সব কিছু মিলিয়ে একটি জটিল বাস্তবতা তৈরি হয়েছে। এই বাস্তবতায় ভবিষ্যৎ কী হবে তা অনেকটাই নির্ভর করবে বিভিন্ন সিদ্ধান্ত এবং পদক্ষেপের ওপর। তবে একটি বিষয় নিশ্চিত, রাজনৈতিক ঘটনাপ্রবাহ এখন এমন এক পর্যায়ে রয়েছে যেখানে প্রতিটি সিদ্ধান্তই বড় ধরনের প্রভাব ফেলতে পারে।